নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প মুক্তকুন্তলা। আমার ক্ষুদে বন্ধুরা এসে হাজির তাদের নালিশ নিয়ে। বললে, দাদামশাই, তুমি কি আমাদের ছেলে মানুষ মনে করো? তা ভাই, ওই ভুলটাই তো করেছিলুম। আজকাল নিজেরাই বয়সটার ভুল হিসেব করতে শুরু করেছি। রূপকথা আমাদের চলবে না, আমাদের বয়স হয়ে গেছে। আমি বললুম, ভায়া, রূপকথাটার কথাটা তো কিছুই নয়, ওই রূপটাই হলো আসল। সেটা সব বয়সেই চলে। আচ্ছা ভালো, যদি পছন্দ না হয় তবে দেখি খুঁজে পেতে। নিজের বয়সটাতে ডুব মেরে তোমাদের বয়সটাকে মনে আনতে চেষ্টা করছি। তার থলি থেকে রূপকথা না হয় বাদ দিলুম। তার পরের সারে দেখতে পাই মৎস্য নারীর উপাখ্যান। সেও চলবে না। তোমরা তো নতুন যুগের ছেলে, খাঁটি খবর চাও। ফস করে জিজ্ঞেস করে বসবে, ল্যাজা যদি হয় মাছের, মুড়ো কী করে হবে মানুষের? রসো, তবে ভেবে দেখি। তোমাদের বয়সে, এমনকি তোমাদের চেয়ে কিছু বেশি বয়সে, আমরা ম্যাজিকওয়ালা হরিশ হালদারকে পেয়ে বসেছিলুম। শুধু তার ম্যাজিকে হাত ছিল না, সাহিত্যেও কলম ছিল। আমাদের কাছে সেও ছিল ম্যাজিক বিশেষ। আজও মনে আছে একটা ঝুলঝুলে খাতায় লেখা তার নাটকটা। নাম ছিল মুক্তকুন্তলা। এমন নাম কার মাথায় আসতে পারে? কোথায় লাগে সূর্যমুখী, কুন্দন নন্দিনী, তারপর তার মধ্যে যা সব লম্বা চালের কথাবার্তা, তার বুলিগুলো শুনে মনে হয়েছিল এ কালিদাসের ছাপ মারা মাল। বীরাঙ্গনার দাপট কি, আর দেশ উদ্ধারের তাল ঠোক। নাটকে রাজপুত্রটি ছিলেন স্বয়ং পুরুরাজের ভাগ্নে। নাম ছিল রণদুর্ধর্ষ সিং। এও একটা নাম বটে। মুক্তকুন্তলার নামের সঙ্গে সমান পাঁইতারা করতে পারে। আমাদের তাক লেগে গেল। আলেকজান্ডার এসেছিলেন ভারত জয় করতে। রণদুর্ধর্ষ বিদায় নিতে এলেন মুক্তকুন্তলার কাছে। মুক্তকুন্তলা বললেন, যাও বীরবর, যুদ্ধে জয়লাভ করে এসো। আলেকজান্ডারের মুকুট এনে দেয়া চাই আমার পায়ের তলায়। যুদ্ধে মারা পড়লেও পাবে তুমি স্বর্গলোক। আর যদি বেঁচে ফিরে এসো তো স্বয়ং আছি আমি। উফ, কত বড় চটাপট হাততালির জায়গা একবার ভেবে দেখো। আমি রাজি হলেম মুক্তকুন্তলা সাজতে, কেননা আমার গলার আওয়াজটা ছিল মিহি। আমাদের দালানের পিছন দিকে খানিকটা পোড়ো জমি ছিল, তাকে বলা হতো গোলাবাড়ি। সত্যিকার ছেলে মানুষের পক্ষে সেই জায়গাটা ছিল ছুটির স্বর্গ। সেই গোলাবাড়ির একটা ধারে আমাদের বাড়ির ভাড়ার ঘর, লোহার গড়ার দেয়া। সেই গড়াদের মধ্যে হাত গুলিয়ে বস্তার ফাঁকের থেকে ডাল চাল কুড়িয়ে আনতুম। ইটের উনুন পেতে কাঠ কোট জোগাড় করে চড়িয়ে দিতুম ছেলে মানুষই খিচুড়ি। তাতে না ছিল নুন, না ছিল ঘি, না ছিল কোনো প্রকার মশলার বালাই। কোনো মতে আধ সিদ্ধ হলে খেতে লেগে যেতুম। মনে হয়নি ভোজের মধ্যে নিন্দের কিছু ছিল। এই গোলাবাড়ির পাঁচিল ঘেঁষে গোটা কতক বাখারি জোগাড় করে হ চ হ আমাদের বিখ্যাত নাট্যকার নানা আয়তনের খবরের কাগজ পুড়ে জুড়ে একটা স্টেজ খাড়া করেছিলেন। স্টেজ শব্দটা মনে করি আমাদের বুক ফুলে উঠত। এই স্টেজে আমাকে সাজতে হবে মুক্তকুন্তলা। সব কথা স্পষ্ট মনে নেই, কিন্তু হতভাগিনী মুক্তকুন্তলার দুঃখের দশা কিছু কিছু মনে পড়ে। এইটুকু জানি, তিনি তলোয়ার হাতে বীরপুরুষের সঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ঘোড়ায় চড়ে। কিন্তু ঘোড়াটা যে কার সাজবার কথা ছিল সে ঠিক মনে আনতে পারছি না। যুদ্ধক্ষেত্রে গিয়ে বীরলনাথ যে স্বদেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাতে সন্দেহ নেই। তার বুকে যখন বর্ষা বিদ্ধ হলো, বর্ষা মানে পাটকাঠি, তখন মাটিতে তার মুক্তকুন্তল লুটিয়ে পড়ল।
রণদুর্ধর্ষ পাশে এসে দাঁড়ালেন। বীরঙ্গনা বললেন, বীরবর, আমাকে এখন বিদায় দাও, হয়তো স্বর্গে গিয়ে দেখা হবে। আহা, আবার হাততালির পালা। অভিনয়ের জোগাড় যন্ত্র মোটামুটি একরকম হয়ে এসেছিল। হরিশ্চন্দ্র কোথা থেকে এনেছিলেন নানা রকমের পরচুলো গোবদারি। বৌদিদের হাতে পায়ে ধরে দুটো একটা শাড়িও জোগাড় করেছিল। তার কৌটো থেকে সিঁদুর এনে সিথেই পড়বার সময় কোনো ভাবনা মনে আসেনি। স্কুলে যাবার সময় ভুলেছিলুম তার দাগ মুছতে। ছেলেদের মধ্যে মস্ত হাসি উঠেছিল। কিছুদিন আমার ক্লাসে মুখ দেখাবার জোর রইল না। নাটকের অভিনয়ে সবচেয়ে ফল দেখা গেল এই হাসিতে, আর বাকিটুকু হয়ে গেল একেবারে ফাঁকি। যেখানে আমাদের স্টেজের বাখারি পোতা হয়েছিল ঠিক সেই জায়গায় সেজদাদা কুস্তির আখড়া পত্তন করলেন। মুক্তকুন্তলার সবচেয়ে দুঃখের দশা হলো যুদ্ধক্ষেত্রে নয়, এই কুস্তির আড্ডায়। রণদুর্ধর্ষকে মিহি গলায় বলবার সুযোগ পেলেন না, হে বীরবর, স্বর্গে তোমার সঙ্গে হয়তো দেখা হবে। তার বদলে বলতে হলো, 9:30 বাজলো, স্কুলের গাড়ি তৈরি। এর থেকেই বুঝবে আমরা যখন ছেলে মানুষ ছিলেম, সে ছিলেম খাঁটি ছেলে মানুষ। দাদা হব ছিল বিষম শখ, তখন বয়স 12 হবে। করা হয়নি ত্বক, স্টেজ বেঁধেছি ঘরের কোণে, বুক ফুলিয়ে ক্ষণে ক্ষণে। হয়েছিল দাদার অভিনয়, কাঠের তরবারি মেরে, দাড়ি পড়া বিপক্ষেরে। বারে বারেই করেছিলুম জয়, আজ খসেছে মুখোশটাসে। আরেক লড়াই চারিপাশে, মারছে কিছু, অনেক খাচ্ছি মার। দিন চলেছে অবিরত, ভাবনা মনে জমছে কত। 16 আনা নয় সে অহংকার, দেখছে নতুন পালার দাদা। হাত দুটো তার পড়ছে বাঁধা এ সংসারের হাজার গোলামিতে। তবুও সব হয়নি ফাঁকি, তহবিলে রয় যা বাকি। কাজ চলেছে দিতে এবং নিতে, সাঙ্গ হয়ে এলো পালা। নাট্য শেষের দ্বীপের মালা, নিভে নিভে যাচ্ছে ক্রমে ক্রমে। রঙিন ছবির দৃশ্যরেখা, ঝাপসা চোখে যায় না দেখা। আলোর চেয়ে ধোঁয়া উঠেছে জমে। সময় হয়ে এলো এবার স্টেজের বাঁধন খুলে দেবার। নেবে আসছে আধার জবনিকা। খাতা হাতে এখন বুঝি, আসছে কানে কলম গুজি। কর্ম যাহার চরম হিসাব লেখা, চোখের পরে দিয়ে ঢাকা। ভোলা মনকে ভুলিয়ে রাখা কোনো মতেই চলবে না তো আর। অসীম দূরের প্রেক্ষণীতে পড়বে ধরা শেষ গণিতে। জিত হয়েছে কিংবা হলো হার। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।